আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা এরই মধ্যে জেনেছেন ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা এবং ঢাকা ৮ আসনের জাতীয় সংসদের জন্য মনোনয়ন প্রত্যাশী শরীফ ওসমান হাদী সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেছেন। আমার যেই আলোচনাটা যে জায়গাতে আমি করছি সেটি হচ্ছে যে তাকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চ ডাক দিয়েছে যে সবাইকে শাহবাগে আসার জন্য, জড়ো হবার জন্য, এবং তাদের যে মোদ্দা কথাগুলো এই শাহবাগে এসে তারা কি করবে সেটি হচ্ছে সারা বাংলাদেশকে অচল করে দিতে হবে, অসহযোগ আন্দোলন করতে হবে, ভারতীয় হাই কমিশন ঘেরাও করতে হবে, বাংলাদেশকে অচল করবার মধ্য দিয়ে ভারতকে মেসেজ দিতে হবে, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, এই ধরনের নানান ধরনের কথাবার্তা। অর্থাৎ শাহবাগে জড়ো হয়ে একটা অ্যানার্কি বা বাংলাতে যেগুলোকে আমরা বলি নৈরাজ্য তৈরি করা, সেটা তৈরি করবে, এই ধরনের একটা প্রস্তুতি গ্রহণ চলছে। আমি একদম লিগ্যাল পার্সপেক্টিভ থেকে কয়েকটা প্রশ্ন তুলতে চাই যেটা আমার মনে হয় এই মুহূর্তে জরুরি। প্রথম কথা হচ্ছে যে হাদিকে যারা হত্যা করলো বা হাদি নিহত হলো, এরকম রাজনৈতিক কর্মী বা এই ধরনের নৈরাজ্যকারী হত্যাকাণ্ডের শিকার হয়েছে বাংলাদেশে, এটা নতুন না। অনেক সন্ত্রাসী এর আগে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এক গ্রুপের মাধ্যমে আরেক গ্রুপে। একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। আলটিমেটলি ঘটনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই হাদির এই হত্যাকাণ্ডের তদন্ত আইন শৃঙ্খলা বাহিনী করবে, খুঁজে বের করবে কারা খুন করেছে, কিভাবে খুন করেছে, কিভাবে হলো। কিন্তু এটির সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের সম্পর্কটা আসলে কি? এইটার সাথে বাংলাদেশের সার্বভৌমত্বই বা কি? এটার সাথে অন্যান্য দেশের সম্পর্কই কি? ভারতের হাই কমিশন ঘেরাও করবে, ঢাকাস্থ যেটি আছে সেটা, এবং ঢাকার বাইরে যা আছে সেখানেও আক্রমণ হতে পারে, এগুলো আমি শুনেছি। আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি যে হাদির এই মৃত্যুর সাথে সার্বভৌমত্ব ভারতের সম্পর্ক কি। ভারতের সম্পর্কের একটা ক্লু আছে, এইটা বলে যে যারা খুন করেছে বলে অ্যালেজডলি বলা হচ্ছে, যদিও নিশ্চিত না, যেহেতু ট্রায়াল শুরু হয় নাই, কোনো প্রমাণ নাই, তদন্ত নাই, বলা হচ্ছে তারা ভারতে পালিয়ে গেছে। তো অতীতে তো আমরা এর আগেও দেখেছি যে বাংলাদেশে খুন খারাপি করে আমেরিকাতে চলে গেছে। জাতির জনকে হত্যাকাণ্ডের পরে লিবিয়াতে গেছে খুনিরা, আমেরিকাতে গেছে, কানাডাতে গেছে। 10 লাখ অস্ত্র মামলার আসামি কিংবা গ্রেনেড হামলার আসামি ইংল্যান্ডে ছিল। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম হোতা চৌধুরী মঈনুদ্দিন ইংল্যান্ডে দশকের পর দশক কাটিয়ে দিয়েছে। মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য, এরকম অনেক জায়গাতে খুনিরা গিয়ে পালিয়েছে। শুধু পার্টিকুলারলি একটা খুনের ঘটনাতে ভারতকে এইভাবে আঙুল তোলা, ভারতের হাই কমিশন দখল করা, এইটা যতটা না এই ক্ষোভের বহিঃপ্রকাশ, ততটাই রাজনৈতিক। বাংলাদেশে ভারত বিদ্বেষী যেই অংশটা আছে 5ই আগস্টের পরে, তারা সেটাকে সম্প্রসারণ করে পুরো বাংলাদেশ ব্যাপী যে ছড়িয়ে দেবার যে তাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যেরই এক একটা পরিকল্পনা, বই, অন্য কিছু না। আপনারা আমাকে একটা কথা বলেন তো, যে ধরা যাক ভারতে পালিয়ে গেছে, ভারতকে সেটা জানানো হলো, ভারত সেই অপরাধীদেরকে ধরলো, আমি যুক্তির খাতিরে ধরে নিচ্ছি যে ভারত তাদেরকে ধরলো। এখন আপনারা যারা দাবি করছেন তারা অবৈধ রাস্তাতে ভারতে ঢুকেছে, ভারত যদি তাদেরকে ধরে, তাহলে ভারতের যে ইমিগ্রেশন অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী ডেফিনেটলি কেউ যদি অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতে, তার বিচার ভারতে হবে। ভারত তো যদি ধরেও, সে তো বাংলাদেশের কাছে ফেরত দিবে না। ভারত সেখানে বিচার করবে, একটা লম্বা ট্রায়াল হবে, শাস্তি হবে। বাংলাদেশ যদি সেই পর্যন্ত অপেক্ষা করতে পারে এবং সেই শাস্তি শেষ হওয়ার পর বাংলাদেশ অথরিটির অনেক রুলস এন্ড প্রসিডিউর আছে যেটা মেনটেন করে ভারত হয়তোবা ফেরত দেবে। সেগুলো ডিপেন্ড করবে অনেক রুলস এন্ড রেগুলেশন, আইন, এগুলোর উপরে। আমি সেগুলোতে যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে শরীফ ওসমান হাদীর এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নটা কি, এটা জানা দরকার। আমার একই সাথে জানা দরকার যে ভারতের সাথে এটা সম্পর্কটা কি, ভারত এখানে কি করেছে। একই সাথে বুঝতে পারছি না আওয়ামী লীগই বা এখানে কি করেছে। কেননা যেই ছেলেটি বা যেই ছেলেদ্বয় বা যেই গোষ্ঠী তাকে হত্যা করেছে বলে এদের পক্ষের লোকজনই বলছে, আমরা দেখতে পাচ্ছি যে তারা ওসমান হাদীর নির্বাচনী প্রচারণাতে অংশ নিয়েছে। শরীফ ওসমান হাদীর সাথে তার ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারে যাচ্ছে, তার সাথে বসে চা খাচ্ছে, তার সাথে ঘুরছে। আমি আগেই বলেছি যে 5ই আগস্টের পরে যখন এই জুলাই সন্ত্রাসীদের সাথে বা এই এনসিপি বলেন, এই টোকাইরা বলেন, এদের সাথে আগে আওয়ামী লীগ করতো, আগে যুবলীগ করতো, আগে ছাত্রলীগ করতো, এমন কেউ যদি তাদের সাথে থাকে, আদৌ কি তারা আওয়ামী লীগ? এটা তো সবাই জেনে গেছে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লুঙ্গির নিচে অনেকে ছদ্মবেশ ধারণ করেছিল। তাহলে হাসনাত, সার্জিস, তারা তো একেবারে পুরো পোস্টেড নেতা ছিল। সাদিক কায়ুম, SM ফরহাদ, জামাতের সাদিক কায়ুম, তারাও তো আওয়ামী লীগের, ছাত্রলীগের ছিল। তাদের ব্যাপারে বিধানটা কি তাহলে? ফলে পুরো ব্যাপারটাই যেটা দাঁড়িয়েছে আমার কাছে সেটা হচ্ছে যে অযৌক্তিক, কোনো ধরনের রিজন ছাড়া, কোনো ধরনের কিচ্ছু ছাড়া শুধুমাত্র একটা দেশকে আপনার বিষাদাগার করতে হবে, ভারত বিদ্বেষী রাজনীতি করতে হবে, ভারত বিদ্বেষী রাজনীতির অংশটাকে আপনাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে হবে। এটা সিম্পলি একটা নোংরা রাজনীতি, বই, কিছুই না। আমি যদি শুধু যুক্তির অংশটাই ধরি, সেই হিসেবেও তো আসলে ভারতকে কোনোভাবে দোষী সাব্যস্ত করা কোনোভাবে যাই না, মানে একটা ক্লু তো আমার কাছে নাই। সো এই কথাটা বলার জন্যই এসেছি। আমি আবারও বলছি যে
শরীফ ওসমান হাদি গত 15 মাসে যা করেছে, যে নোংরামো করেছে, সেগুলো আপনারা দেখেছেন। কি ভয়ঙ্কর ভাষা, কি মানে তার ভাষার মধ্যে মার ছাড়া একে পিটাও, তাকে পিটাও, ওকে ধরো, ওর অমুক ছিঁড়ে ফেলো, তমুক ছিঁড়ে ফেলো, ওকে রাজনীতি করতে দিব না, মানে মেরে ফেলো, কেটে ফেলো ছাড়া এই ছেলের মুখে আল্লাহর কিছুই দেয় নেই। এরকম একটা লোক যদি তরুণদের আইডল হয়, আদর্শ হয়, তাহলে এই তরুণদেরকে নিয়ে উদ্বিগ্ন হবার প্রয়োজন রয়েছে। দেশের মানুষের রুচি নিয়ে প্রশ্ন তোলবার সুযোগ রয়েছে। এতটুকুই আমি বলবো। অতীতে তো আমি কম দেখিনি এই ভারত বিদ্বেষী। আপনাদেরকে একটা গল্প বলে একটু শেষ করি। সেটা হচ্ছে মাওলানা ভাসানী ভয়ঙ্কর রকমের ভারত বিদ্বেষী হয়ে গেছিলেন একটা সময়। সেগুলো সলুক সন্ধান করতে করতে আমরা পরবর্তী সময় জানতে পারি যে মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধের ঠিক পরপর মাওলানা ভাসানী ইন্দিরা গান্ধীকে দুটো চিঠি লেখে। ওই দুটো চিঠির মধ্যে বলা হয় যে আসামের ধুবড়ী অঞ্চলে উনাকে যাতে 5 বিঘা জমি ইন্দিরা গান্ধী দেন। কেন ইন্দিরা গান্ধী জমি দেবে? কারণ সেখানে তিনি জন্মেছেন, শেষ জীবনটা তিনি সেখানে থাকতে চান। তিনি এই চিঠির ভিতরে বলেছেন, মা জননী গো, আমি আপনাকে আর এখানে ভারত বিদ্বেষী রাজনীতি করব না। আমাকে মানুষ চীনপন্থী রাজনীতিবিদ বলে, আমি আসলে ওরকম না, আপনি ভুল বুঝছেন, আপনাকে ভুল বোঝানো হয়েছে। অনুগ্রহ করে আপনি আমাকে 5টা বিঘা জমি দেন, আমি সুখে শান্তিতে আমার জীবনের শেষ দিনগুলো আমি সেখানে পার করতে চাই। ইন্দিরা গান্ধী এই চিঠির জবাব দেননি, পাত্তাও দেননি। তিনি খুবই অপমানিত বোধ করেছেন। এরপরই তিনি ভারত বিদ্বেষে নেমে গেছেন। আরেকটা ঘটনা আছে মুক্তিযুদ্ধের পরপর, আমরা এটা জেনেছি হচ্ছে মিডনাইট ম্যাসাকার, সুখরঞ্জন দাশগুপ্তের বইয়ে, এবং আগের যে ঘটনাটি বলেছি সেটা হচ্ছে যে ভাসানীরই পিএস সাইফুল ইসলামের গ্রন্থের মধ্যে জেনেছি। গ্রন্থটির নাম হচ্ছে স্বাধীনতা ভাসানী ভারত, সাইফুল ইসলাম এই গ্রন্থের মধ্যে, আর মিডনাইট ম্যাসাকার ইন ঢাকা এই গ্রন্থের মধ্যে। তো মিডনাইট ম্যাসাকারে যেটা জেনেছি যে মুক্তিযুদ্ধের পর মাওলানা ভাসানীর সন্তোষে যে বাড়িটা ছিল, এটা পাকিস্তানি হানাদাররা পুরো গুড়িয়ে দিয়েছিল মুক্তিযুদ্ধের সময়। তো এই বাড়িটা নতুন করে বিল্ড করবার জন্য, ঠিক করবার জন্য ভারতীয় এমবিসির কাছে মাওলানা ভাসানী 40,000 রুপি চান। ভারতীয় এমবিসি বলেন যে দেখেন, আপনারা এখন একটা রাষ্ট্র, আপনার একটা রাষ্ট্র, আমরা কেন ওই টাকাটা দিব? আপনাদেরকে যদি এই টাকাটা আমি এখন আপনাকে দেই, তাহলে বাংলাদেশ সরকার জিনিসটাকে ভালোভাবে নেবে না। আপনি বাংলাদেশ সরকারের কাছে চাইলে বাংলাদেশ সরকারই আপনাকে টাকা দেবে। ভাসানী প্রচন্ড রাগ করলো। তার 1 বছর বা 2 বছর পরে আমরা দেখতে পারলাম যে ভাসানী ফারাক্কা অভিমুখে লং মার্চ করছে, ভারত বিদ্বেষী গরম গরম বক্তৃতা দিচ্ছে। অথচ এই যে মাওলানা ভাসানী এই গদগদ চিঠিটা ইন্দিরা গান্ধীকে লিখলো তার 5 বিঘা জমির জন্য, তাকে একটু স্থান দেওয়ার জন্য, এগুলো কিন্তু ছিল তার মূল নিয়ামক। ভারত বিদ্বেষী রাজনীতি হয়েছে তার ম্যাটেরিয়াল যে পাওনাটা সে পায়নি সেটির প্রেক্ষিতে। এটি কোনো আদর্শের ব্যাপার কখনোই ছিল না। ঠিক এখনো যারা ভারত বিদ্বেষী রাজনীতি করছে তাদের ম্যাটেরিয়াল পাওনা রয়েছে, তাদের সুযোগ সুবিধা চাওয়ার রয়েছে, এবং সেটির জন্যই তারা ভারত বিদ্বেষী রাজনীতি করছে, যাতে 2 টাকা পয়সা রোজগার হতে পারে ভারত বিদ্বেষী অংশটাকে চাগিয়ে দেওয়ার মাধ্যমে। এক হাদির জন্য বাংলাদেশ জ্বালায় ফেলাইতেছে। ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা সেরকম না। এখানে হাদি একটা জাস্ট ছুতা। আসল কাজ হলো বাংলাদেশকে তারা জাহান্নাম বানাবে, যে কোনো ভাবে হোক বাংলাদেশে জাহান্নাম বানাবে, বাংলাদেশে গণতন্ত্র ফিরতে দেবে না। এবং যেহেতু এখন তারেক বাংলাদেশে ফেরত আসতে যাচ্ছে, তারেকের আশাটাকে বন্ধ করতে হবে। এটা হচ্ছে মূল। এই ভারতে কিছু না, আর এই ওসমান হাদিও কিছু না। ওসমান হাদি এরা তো শহীদ হওয়ার জন্য আগে থেকে বসেছিল। তাহলে কি এখন প্রতিটা একজন ফাল পারবো, ইচ্ছা করে থ্রেট দিব, একজনকে ভারতকে হুমকি দিব, ওরে হুমকি দিব, 7 সিস্টার উড়ে ফেলাইবো, আর এক একজন মরবো, আর এক একজন শহীদ দিবস পালন করবো। ফাইজলামি জায়গা পায় না। তাহলে 1971 সালে আমাদের অসংখ্য মানুষ শহীদ হয়েছে। তাহলে পাকিস্তান এমবেসি আমরা করতে দিলাম কেন? কেন দিলাম? সেটা তো সবচেয়ে বড় ভুল ছিল আমাদের, যে পাকিস্তান হাই কমিশন বাংলাদেশে। তাহলে তো ওইটা ঘেরা করা উচিত প্রতি 16 ডিসেম্বর আসলে। সেটা কেন করবো না আমরা? সেটাকে বলা উচিত যে চৌধুরী মনুদ্দিনরা যখন আমাদের যারা ইন্টেলেকচুয়াল তাদেরকে যখন হত্যা করে, তারা যখন চলে গেল ইংল্যান্ডে, আমেরিকায়, এই সকল রাজাকাররা, এই সকল আলবদররা, তাহলে সেটার জন্য আমরা কি করবো এখন? তাহলে তার জন্য আমরা কেন ওদেরকে ক্ষমা করে দিব? ওই হিসাব নিক না আগে। কি এক ওসমান হাদি এর জন্য পুরো বাংলাদেশ জ্বালা দিতেছে? না, এটা ওসমান হাদি ফ্যাক্টর না, কারণ ওর ভিতরে ডট ঢুকছে। এই জেহাদি ভিতরে ডট ঢুকছে। এই যে এনসিপির পোলাপান, চ্যাংরা পোলাপান, ওর ভিতরে ডট ঢুকছে। চ্যাংরা তো রক্ত গরম তো। ওই যে ফাল পারছে মনে করছে হাসিনারে ফালাই দিছি, জনগণরা আসলে ওকে পিছিয়ে ছিল ওই সময়, অগতের শক্তিটা দূর, ওইটা তারা বুঝে নাই। ওটা এখন বুঝবো, বুঝছেন না? কারণ কি জানেন, এর ভিতরে ডট ঢুকে গেছে। চিন্তা করে ওসমান হাদিরে ফালাই দিছে, কোন দিন আমারে ফালাই দেয়, কোন দিন ওরে ফালাই দেয়। তো খাওয়ান বন্ধ হয়ে গেছে এদের বেসিক্যালি খাওয়ান বন্ধ হয়ে গেছে। এর জন্য ডরের চোট এগুলি করতেছে। ওই যে মোমবাতি নিবার আগে বুদবুদ করে, কারণ জানে এরা আন্তর্জাতিক ক্ষেত্র সমালোচিত হয়ে গেছে। কারণ ইউনূস সরকার প্রচন্ড সমালোচিত হয়েছে, গণতন্ত্র গণটিপে হত্যা করছে, বিচারের নামে প্রহসন করছে। আরে ভাই, আওয়ামী লীগের বিচার করে না করছে কি? সুষ্ঠু বিচার তো করতে পারেন নাই, করছেন বিচারের নামে প্রহসন করছেন। ওই যে রাজাকারদের দিয়ে বিচার করেন নাই, তাজিলের মতো রাজাকারদের বিচার করেন নাই, করছেন। তাইলে এরা সব দিক দিয়ে আন্তর্জাতিক মহলেও এমনকি পার্শ্ববর্তী সকল দেশের কাছে এর আবেদন হারাই ফেলছে। এদের সবাই সন্ত্রাসী মনে করে। এখন তাই ফাল পারতেছে। আর ওই যে ফ্রান্স থেকে আর আমেরিকা থেকে ইল্লু পিঙ্কু এদেরকে বাতাস দেয়, এদেরকে উস্কায় দেয়।
এদের উস্কানের ফলে প্রথম আলো, ডেইলি স্টার এগুলি তো বহুত আগেই টার্গেট। কারণ ওই যে আরেক রাজাকার আছে না, রাজাকারের পোলা মাহমুদুর রহমান, আমার দেশ, যার মায় কিনা সংগ্রামের এডিটর ছিল, এই রাজাকারের জারদ সন্তান মাহমুদুর রহমান, বুঝছেন না? এই মাহমুদুর রহমান আমার দেশের পত্রিকার ব্যবসা বাড়ানোর জন্য ওই বন্ধ আগুন জ্বালাই দিব, আপনার ডেলি স্টার আগুন জ্বালাই দিছে, প্রথম আলো আগুন জ্বালাই দিছে, মানুষগুলোর জীবন বিপন্ন করছে, ওখানে সাংবাদিকদের আক্রমণের শিকার করছে, তাদের শরীরে আক্রমণ, তাদের শরীরে আঘাত করছে, তারা পুইরা পড়তে নিছিল, মরে গেছে কিনা কয়জন কে জানে। এরপর যদি লুপিকে কয় না থাক ফিরে আসো, চলবো না, চলবো না। ক্রাইম কিন্তু তোমরা করে ফেলছো লুপিঙ্কু। ভারতের সাংবাদিকরা, ভারতের সরকার যদি কেউ শুনে থাকে, এটা উচিত হবে ভারতের সরকারের ক্ষমতা ব্যবহার করে এই ইল্লুপিঙ্কু জাগের বিরুদ্ধে অলরেডি আমরা বিভিন্ন নালিশ দিয়ে রাখছি, এগুলো ঘাড়ে ধইরা জেলের ভিতরে পড়া। এই আইন কিন্তু আছে, আন্তর্জাতিক লতে এই স্টেপ নেওয়া যায়। তাহলে ইল্লুপিঙ্কুরে সোজা করা উচিত। এবং তারপরে বাংলাদেশে এই ক্রিমিনালগুলি আছে না, এই যে হাসনাত আব্দুল্লাহ, ফাইর আলম, মুখর আলম, খাইতে খাইতে আল্লাহ সারের মতো এরকম ফুল্লা গেছে গা জিহাদিগুলি। আজকে দেখলাম এগুলি ফুল্লা ফুটবলের মতো হয়েছে, এক একটা খাইতে খাইতে উপরে দিয়ে খায়, নিচ দিয়ে খায়, ব্যাংকে খায়, গলা দিয়ে খায়, খাইতে খাইতে তো গলাই পর্যন্ত ঠিক গেছে। এই মালগুলিরে অ্যারেস্ট করা, এই মালগুলিকে যদি অ্যারেস্ট না করে বাংলাদেশ শান্তি আসবে না। বেশি না, 1000 এই সকল পোলাপান অ্যারেস্ট করে ফেলা উচিত। পোলাপান মূল বিচল বিচার আছে, অ্যারেস্ট করে ব্রিফ ট্রায়ালে ফেলা দেওয়া উচিত। হ্যাঁ, একেবারে ব্রিফ ট্রায়ালে, সংক্ষিপ্ত বিচার করে এগুলো শাস্তি দিয়ে দেওয়া উচিত। এগুলো সব জিহাদি ক্রিমিনালস। কথা কন না কেন, স্টেট বলেন। আর বিএনপি, আওয়ামী লীগ এই বিষয়ে ইউনাইটেড হইতে হবে। ভাই আওয়ামী লীগ অন্যায় করলে আওয়ামী লীগের বিচার সুষ্ঠু করেন না, বিএনপি ক্ষমতা এসে সুষ্ঠু বিচার করুক। আর বিএনপি যা অন্যায় করছে তারও বিচার হোক। বিএনপি তো সন্ত্রাসী পালা শুরু করছে, এগুলো তবা করুক। এই যে আজাদ, আড়াই হাজার সন্ত্রাসী এটা পাল্টাছে না, এগুলি তবা করে বিএনপি আওয়ামী লীগ দুজনে দেশের জন্য কাজ করুক, এটা দেশে ইউনাইটেড হয়ে যাক। সবার উপর বাংলাদেশ, সবার উপর 1971 সাল, সবার উপর আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব, এরা একত্র হয়ে যাক। এই দুই দল একত্র এই হারামজাদা গুলির পেদানি দেখ না কেন, সবগুলির বাইন্দা ভিতরে বলুক না কেন, কেন বলবে না? সবগুলি শয়তান। এখন এই কথা কইতে লজ্জা পান কেন? লজ্জা পাবে, রেগে টেকা করার দরকার। এরা জিহাদি, বাংলাদেশ জিহাদিতে পাল্লা পড়ে গেছে। আমরা ঠিক হয়েছিলাম। শুনেন, শেখ হাসিনার সরকারের পরিবর্তন হোক, গণতন্ত্র ফিরে আসুক, আমিও চাইছি, সবাই চাইছি, আমরা সংগ্রাম করছি, কিন্তু নিশ্চয়ই দেশটাকে জিহাদি হাতে তুলে দিতে চাই নাই। সেই সকল বিকৃত ইসলামের বিকৃত ব্যাখ্যায় জিহাদি, এগো কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। যারা তারা নাস্তিক বানাই দিব, যারা তারা কাফের বানাই দিব, যারা তারা মুরতাদ বানাই দিব, যারা তারা আগুন জ্বালাই দিব, ইসলামের এই অবমাননা করছে, ওই অবমাননা করছে, এগুলি করে যারা তারা ভয় দেখাইবো, এগুলো ফেস করেন না কেন একত্র ভাবে? বাংলাদেশে এদের সংখ্যা বেশি না, এরা হইতেছে ইউনাইটেড মবক্রেসি। হ্যাঁ দেখ কাজ দেয়, এগুলো ব্যক্তিগত পর্যায়ে একটা ভালো চাকরিও পাবে না এই সকল পোলাপান। এরা ওই থাগারি করে খাইতে খাইতে ফুটবলের মতো ফুলবো, বুঝছেন না? সুতরাং বাংলাদেশকে বাঁচাইতে হলে এদের বিরুদ্ধে ইউনাইটেড হতে হবে। আপনি ভিয়েনা কনভেনশন ব্রেক করে, ইউনুস সাহেব আপনি দেখতেছেন না, যারা একটা বিদেশি রাষ্ট্রের ডেপুটি হাই কমিশন এরা আক্রমণ করে, এরা প্রোটেস্ট, আক্রমণ করে, এরা থ্রেট দেয় বাংলাদেশের মাটিতে দাঁড়ায় আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে। প্রতিবেশী রাষ্ট্রে ভুল করলে তার, আমিও তো ভারতের অনেক সমালোচনা করি, ভারতের সরকারের, কিন্তু এর কি ভারতের হাই কমিশন জ্বালাই দিব? ভিয়েনা কনভেনশন আছে কি করতে? আন্তর্জাতিক আইনে বাংলাদেশ যে মাইনকে চিপায় পড়তেছে, এটা বুঝেন ডক্টর আপনার কাছে কালকে নাই, হয় আল্লাহর কাছে যাবেন না গতি ছাড়বেন। বাংলাদেশে কি হবে? তাহলে এটা কি আপনার দায়িত্ব দিতে পারে না? বাংলাদেশে পেনাল করে দায়িত্ব দিতে পারে না? বাংলাদেশ আর্মি প্রধান কি করেন? ভাই আপনি কি ওয়াকার সাহেব, আপনি কি করেন? আপনি তো বলছেন আপনার উপর আস্থা রাখার জন্য। স্ট্রং হন, অ্যাকশনে যান, বান্দরগুলি ধরেন, দেশ